হঠাৎ করে একজন জাস্টিস সেই তথ্য দেওয়ার বিধানের উপর নিষেধাজ্ঞা জারি করেন। যে একজন উদীয়মান রাজনীতিবিদ অর্থবিত্তের মালিক হয়েছে এবং তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তার লেখাপড়া কম, অতএব তার লেখাপড়ার তথ্য যদি প্রকাশ হয় তাহলে তার বিরুদ্ধে অবিচার হবে। তো এই জন্য সে আপিল করেছে এবং গোপনে, এবং সে অরিজিনাল মামলার সাথে কোনো জড়িতও ছিল না। অস্বাভাবিকভাবে তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে এবং কিছু কিছু আমাদের লয়াররা, সিনিয়র লয়াররা এর সাথে যুক্ত ছিলেন, আমি নাম বলতে চাই না। তারপর আমরা তথ্য এনে আমরা ডক্টর কামাল আমাদের পক্ষ থেকে এই তথ্যগুলো উত্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু আপিল বিভাগ তথ্য তো শুনেই নাই। এই যে সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে আপিল ইজ গ্র্যান্টেড, দ্যাট মিনস হাইকোর্টের যে রায় সেটা বাতিল হয়ে গেল। তো এই ডক্টর কামাল হোসেনের কারণে সেই মামলাটা রক্ষা পেয়েছে এবং তারা তাদের জাজমেন্টটা ওই দিনে প্রত্যাহার করেছে। আমি তো নাগরিক সমাজের একজন সোচ্চার কণ্ঠ, আপনারাই বলেছেন, এবং নাগরিক সমাজের সোচ্চার কণ্ঠ হলে অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম প্রতিবন্ধকতা, অনেক রকম ভয়ভীতি, সেই সব ক্ষেত্রেই আমি ওনাকে পাশে পেয়েছি। উনি আমাকে সবসময় উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, আমাকে সহায়তা করেছেন বিভিন্নভাবে। তো আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো আমি যতটুকু করতে পেরেছি তার কৃতিত্ব অনেকাংশেই তার, কারণ তিনি আমাকে সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই দেশে টাকার অভাব আছে তা বললেই সবটুকু বলা হয় না, আশার অভাব, ভরসার অভাব, সেটাই বড় অভাব। তো উনি আমাকে আশা দিয়েছেন, ভরসা দিয়েছেন। তো আমি ওনার সম্পর্কে দুই একটা অভিজ্ঞতা বলতে চাই। এটা একটা অভিজ্ঞতা মানুষ ভুলে গিয়েছে, কিন্তু এই অভিজ্ঞতাটা অনন্য অভিজ্ঞতা। আপনারা অনেকেই পড়েছেন, জেনেছেন। তো আমি আবার আপনাদের স্মরণ করে দিতে চাই। 2007 সালে আপনাদের মনে আছে আমাদের উচ্চ আদালতে একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল আমাদের আপিল বিভাগে। আপিল বিভাগের সর্বসম্মত একটা রায় দিয়েছিলেন। সেই রায় বলা হয়েছিল যে অ্যাপিল ইজ গ্র্যান্টেড, অর্থাৎ একটা আপিলকে, একটা হাইকোর্টের একটা রায়কে বাতিল করে দিয়েছে সর্বসম্মতভাবে। এবং আমরা এর বাদী ছিলাম ডক্টর কামাল হোসেন, সারা হোসেন, ওনারা ছিলেন আমাদের আইনজীবী। ডক্টর কামাল হোসেন ওখানে দাঁড়িয়ে বলেছেন, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। আপনারা যদি এই রায় যদি আজকের মধ্যে যদি প্রত্যাহার না করেন, আমি এখান থেকে যাব না। অ্যান্ড দে ডিড। আপনারা জানেন হয়তো এটা কোন মামলা, বিখ্যাত মামলা একটা, সেটা ওই যে সেই তথ্য প্রদানের, যারা সংসদে প্রতিনিধিত্ব করছে, সংসদ নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের যে 8 তথ্য দেওয়ার, স্থানীয় সরকারের 7 তথ্য দেওয়ার সেই মামলাটা, সেই বিখ্যাত মামলাটা আপনাদের হয়তো মনে আছে। 2005 সালে সেই মামলাটা দায়ের হয়েছিল এবং হাইকোর্ট ডক্টর জাস্টিস মতিন এবং তার আরেকজন জাজ সহ এই 8 ধরনের তথ্য দেওয়ার, নির্বাচনে যারা প্রার্থী হবে সংসদ নির্বাচনে, তাদের 8 ধরনের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা সৃষ্টি করে রায় দিয়েছিলেন। এবং এর বিরুদ্ধে একটা গোপনে, সম্পূর্ণ গোপনে আপিল হয়েছে একদল স্বার্থান্বেষী মহল, একদল স্বার্থান্বেষী ব্যক্তি। এবং আপনারা হয়তো মনে আছে আবু সাফা, সে বিখ্যাত আবু সাফা, সেই হাতিয়ার নাকি সন্দীপের আবু সাফা, এবং সে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আপিল করেছেন। এবং আপিলটা এই যে আপিলটা লিভ টু আপিল সাবমিট করার জন্য করা হয়েছিল, গ্র্যান্ট করা হয়েছিল। তারপরে তখন আমরা জানলাম, এক সাংবাদিকের কথায় আমরা শুনলাম, সাংবাদিকের কাছ থেকে এরকম একটা গোপনে আপিল করা হয়েছে এবং এটা ওই যে আপিল বিভাগে এটা নিয়ে হবে, তারা সিদ্ধান্ত নেবে। তো এর মধ্যে আবার কিন্তু সেই 2022 সালের না 2007 সালের 22শে জানুয়ারিতে তো নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনের আগে হঠাৎ করে একজন জাস্টিস সেই তথ্য দেওয়ার বিধানের উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং সেই দিনে সেই আদেশটা সারা দেশে প্রচারিত হয়। এবং যার ফলে 2007 সালের যে 21 ওই যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই তথ্য দেওয়ার বিধানটা বিলুপ্ত হয়ে যায়। তারপরে আমরা খোঁজখবর নিলাম, আমরা সুজনের পক্ষ থেকে আমরা লোক পাঠালাম সেই সন্দ্বীপে, এবং
জানতে পারলাম যে এই তথ্য দিয়ে আবু সাফা আপিল করেছে সম্পূর্ণ মিথ্যা। সে বলেছে যে একজন উদীয়মান রাজনীতিবিদ অর্থবিত্তের মালিক হয়েছে এবং তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তার লেখাপড়া কম, অতএব এই তার লেখাপড়ার তথ্য যদি প্রকাশ হয় তাহলে তার বিরুদ্ধে অবিচার হবে। তো এই জন্য সে আপিল করেছে এবং গোপনে, এবং সে অরিজিনাল মামলার সাথে কোনো জড়িতও ছিল না, অস্বাভাবিকভাবে তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এবং কিছু কিছু আমাদের লয়াররা, সিনিয়র লয়াররা এর সাথে যুক্ত ছিলেন, আমি নাম বলতে চাই না। তারপর আমরা তথ্য এনে আমরা ডক্টর কামাল আমাদের পক্ষ থেকে এই তথ্যগুলো উত্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু আপিল বিভাগ তথ্য তো শুনেই নাই। এই যে সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে আপিল ইজ গ্র্যান্টেড, দ্যাট মিনস হাইকোর্টের যে রায় সেটা বাতিল হয়ে গেল। তো এই ডক্টর কামাল হোসেনের কারণে সেই মামলাটা রক্ষা পেয়েছে এবং তারা তাদের জাজমেন্টটা ওই দিনে প্রত্যাহার করেছে। তারপরে পরবর্তীতে এই যে রুহুল আমিন সাহেব তখন চিফ জাস্টিস, রুহুল আমিন সাহেবের আদালত, তিনি যখন চিফ জাস্টিস তখন আপিল বিভাগে সেই আবু সাফাকে তলব করলো, আবু সাফাকে হাজির করতে পারে নাই। তারপরে তারা রায় দিলেন যে এটা কোনো আপিলে হয়নি, সম্পূর্ণ ভুয়া তথ্য, মিথ্যা তথ্য দিয়ে এটা করা হয়েছে। তো এই উনি আরও বহু গুরুত্বপূর্ণ মামলার তিনি এই যে অবদান রেখেছেন। তো আমার দেখা এটা একটা অনন্য দৃষ্টান্ত। আমি মনে করি এই জন্য এর ভিত্তিতে একটা শর্ট ফিল্ম হতে পারে, যে আপনারা যারা এই যে ইয়েটা বানান, এইসব ফিল্ম বানান, এরকম একটা ইটস এ রিয়েল ড্রামা, যেখানে পুরো আপিল বিভাগ জালিয়াতির সাথে যুক্ত ছিল, পুরো আপিল বিভাগ। ওকে, এবং আমি এ নিয়ে লিখেছি, এই যে অনেকগুলো ডেইলি স্টারে, প্রথম আলোতে অনেকগুলো তো লিখেছি। সো আই থিঙ্ক এটা একটা শর্ট ফিল্ম হওয়া উচিত বলে আমি মনে করি। যে আরেকটা অভিজ্ঞতা হলো, আমার সুযোগ হয়েছিল ওনার এই সহায়তায়, যে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল আমাকে কিছু সময় ব্যয় করার আমার সুযোগ হয়েছে। ওখানকার ডিরেক্টর ছিলেন রুডিয়ার উলফ্রাম। আপনারা নামটা কোনো নামটা কঠিন নয়, আপনাদের কারো কাছে পরিচিত হইতে পারে, কারণ এই আমাদের সমুদ্র বিজয় যে আমরা করেছিলাম, যে আরবিট্রেশন প্যানেলের উনি ছিলেন চেয়ারম্যান, এবং আমি ওখানে ছিলাম, উনি ওখানকার ডিরেক্টর ছিলেন, উনি ডক্টর কামালের বন্ধু। এবং আমি জানি ওনারা বহু চেষ্টা করেছেন ডক্টর কামালকে ওখানে নিয়ে যেতে ফ্যাকাল্টি হিসাবে। তো এখন ওই যে আমরা যে সমুদ্র বিজয়, এর ব্যাপারে অনেকের অবদান আছে, তার মধ্যে ডক্টর কামাল হোসেনের অবদান আছে, কারণ উনি ওই যে প্রফেসর উলফ্রাম ওনার ঘনিষ্ঠ বন্ধু। এবং আমারও একটু সামান্য অবদান ছিল, কারণ আমি ওখানে ছিলাম। তা আমি ওটা উত্থাপন করেছি। আরেকটা তৃতীয় আমার অভিজ্ঞতা হলো, আমি তো নন লয়ার, 2014 মামলা, 2014 নির্বাচনের পর একটা মামলা হয়। এই মামলাতে হাইকোর্ট বিভাগ, যে আমি একমাত্র নন লয়ার, আমাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন, একমাত্র নন লয়ার। তো আমি এককালে প্রফেসর ছিলাম, আমি আমার প্রফেসরিয়াল হ্যাট পরে আমি একটা এই যে রিটেন সাবমিশন আমি তৈরি করেছি, এবং আমি ডক্টর কামাল হোসেনকে দিয়েছিলাম। ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে দিস ওয়াজ এ কন্ট্রিবিউশন টু দ্য জুরিসপ্রুডেন্স, দ্যাট ওয়াজ হিজ ওয়ার্ড। I was so thrilled, that was a contribution to the jurisprudence. I'm a non lawyer. এবং এরপরে এই মামলাটা অবশ্য আমার যুক্তিগুলো কোনোটাই রাখে নাই, কিন্তু ওই যে আমার যেই সাবমিশন, সেই সাবমিশনটা 10-12 পৃষ্ঠা সামারাইজ করেছে এবং আমাকে ভূয়সী প্রশংসা করেছে। যদিও আমার বক্তব্য আমি যেই যা বলার চেষ্টা করেছি ওটা রাখে নাই, কিন্তু আমাকে ভূয়সী প্রশংসা করেছে। কিন্তু ডক্টর কামাল হোসেন আমাকে যে উৎসাহিত করেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। তো এই ডক্টর কামাল হোসেন ওই যে কালকে রেজওয়ানা হাসান আরেকটা অনুষ্ঠানে বলতেছিলেন যে আমরা কালকে জাফর ভাইয়ের ওই যে স্মৃতিচারণ করেছি, জাফর ভাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি, স্মরণসভা করেছি। জাফর ভাই ছিলেন সাধারণ মানুষের বন্ধু, আর এই যে ডক্টর কামাল সাধারণ মানুষের লয়ার, এবং উনি আমাদের বহু মামলা করেছেন এবং বহু মানুষের উপকার করেছেন, এবং বহু মানুষের জন্য এই যে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করেছেন। তো আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং আমি এক জায়গায় গিয়ে আটকা পড়েছিলাম, তবু আমি ভাবলাম আমি যদি পাই, তাই আসলাম, কারণ আমি এখানে আসতে চেয়েছিলাম ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা
আমি আমার কর্তব্য বলে মনে করি। তো আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।